সবাইকে আমন্ত্রণ এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ। আছেন ওয়াকার এ চৌধুরী, এমডি ও সিইও, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ওয়াকার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ, উনি পুঁজিবাজার বিশ্লেষক, সুবক্তা। ফোরকান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আপনারা মতামত দিতে পারেন, জানতে পারেন কোনো প্রশ্ন আমাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে। ওয়াকার ভাই, বর্তমান বাজার কিভাবে দেখছেন? কি মনে হচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে? বছর শেষ, নতুন বছরের অনেক প্রত্যাশা থাকবে, তো আপনার কি মনে হয় যে বাজারটা নতুন বছরে কোন দিকে যেতে পারে? বিগত বছরের বিশ্লেষণ যদি আপনার করেন। ধন্যবাদ আপনাকে। নর্মালি আমরা যেন দেখি যে এই মান্থ অফ ডিসেম্বর ইজ বেসিক্যালি প্রফিট টেকিং, এবং ডিসেম্বরের শুরুতে ফার্স্ট উইক থেকে দেখি যে বাজারে একটা কারেক্টিভ মোড আছে, which we have also anticipated, but I'm quite positive, keeping 2017, যেহেতু আমার মনে হয় যেটা হলো যে এই বিগত 1-2 বছরের মধ্যে যে ধরনের পজিটিভ রিফর্মগুলি নিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, যেগুলি হলো যে আপনার একটা হলো যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, তারপরে আপনার আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাক্ট, এরপর আছে দেখেছি আমরা ফাইন্যান্সিয়াল রিফর্ম একটা অ্যাক্ট হয়েছে গভর্নমেন্টের একদম হাইয়েস্ট লেভেল থেকে, যেটা আপনার কমিটিও গঠন হয়ে গেছে, ইটস অ্যাবাউট টু বি ফাংশনাল। এই ধরনের জিনিসগুলি, তারপরে আপনার আইপিওর নতুন যে আইপিও অ্যাক্টটা এসছে ইস্যু ম্যানেজমেন্টের, সেটাও আপনার বেশ কিছু কারেক্টিভ মোড এসছে, এবং যেখানে আপনার কোম্পানিগুলিকে অনেক ধরনের ইনফরমেশন দিতে হবে। আমরা দেখেছি যে কর্পোরেট গভর্নেন্সের উপরে একটা ইস্যু, তারা ইভেন চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মগুলিকে এই বাইন্ডিংয়ে নিয়ে এসছে in terms of looking into the financial disclosure and giving their endorsement. সেইগুলিতে এইটার আমরা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখব আমরা, এবং এটার দেখেন বছরের শুরুর থেকে আপনার যেখানে আপনার ট্রেডিং হতো 250-300 কোটি টাকার দিকে, এবং বেশিরভাগ সময় যখন 400-450 কোটি টাকা আমরা দেখেছি, যে আমি বলছি ট্রেডিং যেটা দেখেছি, এখন দেখছি যে 700-750, এইটা একটা আমরা কিছু আগে 1000 কোটিও পেরিয়ে এসেছি, বাট মোটামুটি একটা ট্রেডিং প্যাটার্ন দেখছি যে 700 কোটি 750 কোটি টাকার লেভেলে চলছে। এর মধ্যে যে কারসাজি হচ্ছে না আমি বলবো না, আমি দেখি যে কিছু স্মল ক্যাপে শেয়ারগুলি আনন্যাচারাল মুভমেন্টগুলি দেখছি, সেগুলিকে এখন আমার মনে হয় যে এসএসসি একটা সময় এসছে একটা সার্ভেলেন্সে নিয়ে আসা, এবং এইটার একটা সুষ্ঠু শুরু হওয়া আসা উচিত। দিস ইজ আ চ্যালেঞ্জেস দেয়ার, বাট ওভারঅল আমি মনে করি যে মার্কেট একটা ভালো একটা কনফিডেন্সের ব্যাপারটা আমি যদি বলি যে ইন টার্মস অফ ভলিউম, সেখানে দেখবো যে উই আর ইন দ্য রাইট ট্র্যাক। আমরা ফরেন ইনভেস্টরদের মধ্যে দেখেছি একটা দে আর কামিং ব্যাক ইন দ্য মার্কেট, বিকজ দেয়ার আর অ্যাটলিস্ট 20-30টা স্টক ফান্ডামেন্টালি they are quite attractive. So investors these foreign investors, they take a positioning for long term, not for short term trading. আর এখন আপনার ফান্ড ম্যানেজাররা আপনার দেখেন যে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি দেখেন যে ইটস মোর রেগুলেটেড। আমাদের প্রত্যেক ফান্ড ম্যানেজারকে কিন্তু আপনার রিপোর্টিং করতে হয়, ডিসক্লোজার এভরি কোয়ার্টারলি, যেখানে আপনার ইনভেস্টর দেখতে পারে যে প্রতিটা ফান্ডে কী ধরনের নন লিস্টেড এবং লিস্টেড আপনার ইনভেস্টমেন্টগুলি হয়েছিল, কোন প্রাইসে হয়েছিল, কী হয়েছিল। সো একটা আগের মতো না যে কোনো একটা রিপোর্টিং নাই, ওই ধরনের কোনো সিচুয়েশন নাই। সো একটা বাজারে একটা স্বস্তি আসা শুরু হয়েছে, এবং আমার ব্যক্তিগত মত এটা 2017 আমি মনে করি যে এই 16টাতে আমি যদি বলবো ইটস আ বিগিনিং অফ আ বুল রান. And I think that 2017 will be, I will say that we'll see a lot of confidence coming back to the market. I will not be surprised if we see 1000 কোটি উপরে, বিকজ এখন কিন্তু আমাদের এই যে মার্কেট সাইজটা এসছে, আপনি দেখেন যে যখন 2010-এর যে মার্কেট
2011 মার্কেট ধসের সময় আমাদের মার্কেট ছিল 48 বিলিয়ন। ইট ওয়াজ ওভার ভ্যালুড, বাট মধ্যখানে কারেকশন হয়েছে, দেখছি উই স দ্য বটম অ্যাট 13 বিলিয়ন। নাও ইট হ্যাজ কাম ব্যাক টু 42 বিলিয়ন। অ্যান্ড মার্কেটের পরিধিও বেড়েছে, নতুন কোম্পানিগুলি এসছে। আমরা এবং আস্তে আস্তে ধরেন এই মার্কেটটা এখন অনেক ডেপথনেসটা অনেক বেড়েছে কিন্তু। সো ইন টার্মস অফ কর্পোরেট গভর্নেন্স, ফ্রম 2011-এর কথা বলছি, হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স বলেন, নতুন রুলস অ্যান্ড অ্যাক্ট বলেন, সেই জিনিসগুলিতে আপনার দেখবো যে এবং এর জন্য ফরেন ইনভেস্টর আসছে। সো এইখানে আমরা বলতে পারি কাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে, যেটার ফলাফল সামনে একটা রবিও আসছে, রবির একটা আমরা প্লেসমেন্টের ব্যাপারে শুনছি যে ওরা প্লেসমেন্ট হয়তো এই জি। যদি ওয়াকার ভাইয়ের কথা ধরেই আসি, যে বাজারে আইনি কাঠামোগত পরিবর্তন এসেছে, আইনি সক্ষমতা বেড়েছে, এখন অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনি যদি সাম্প্রতিক বাজার দেখেন যে বাজার বেড়েছে, বাজারে প্রফিট হচ্ছে, কিছু মানুষ প্রফিট পাচ্ছে, কিন্তু যে শেয়ারগুলো প্রফিট হচ্ছে সেই শেয়ারগুলো নিয়ে প্রশ্ন আছে। অনেক যারা বিশ্লেষণ করেন, যারা অনেক দিন ধরে পুঁজিবাজারে আছেন, যারা ফান্ড ম্যানেজার, তারাই বলছেন যে শেয়ারগুলো দিয়ে বাজার বাড়ছে সেগুলো নিয়ে কিন্তু একটু সচেতন হওয়া দরকার। এই সময়টা আপনি যদি আজকে বাজার দেখেন, আজকে বাজারে যে শেয়ারগুলো টপ 10-এ আছে সেই শেয়ারগুলো গত কিছুদিন ধরেই সেই শেয়ারগুলোই বাড়ছে। আপনি যদি RSRM বলেন, BBS বলেন, আপনি যদি এরকম কয়েকটা শেয়ার আছে যেগুলো প্রতিনিয়তই বাড়ছে এবং হিউজ ভলিউম হচ্ছে, 1 কোটি 1.5 কোটি শেয়ার ভলিউম হচ্ছে, এগুলো কারা করছে? এখন যদি আপনি RSRM এর এই সময় এসে প্রশ্ন করেন, আজকে দেখলাম ডিএসসির ওয়েবসাইটে আছে যে প্রাইস বাড়ার কোনো কারণ নেই, কোম্পানি জানিয়েছে। এই শেয়ারটা অলমোস্ট 100% বাড়ার পরে আপনি এই প্রশ্ন কেন করছেন? এখন যদি বিনিয়োগকারীরা তার হাতের শেয়ার না বাড়ছে না দেখে যদি এইসব শেয়ারে যায়, তাহলে আপনি শেষ পর্যায়ে এসে জিজ্ঞেস যখন করছেন, তখন আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে আপনার কাঠামোটা এমন যেন সাধারণ বিনিয়োগকারী শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টা কি তাই কিনা? ওকে, আমি ওয়াকার ভাইয়ের কথার রেশ ধরেই একটু বলতে চাই। দেখেন, বাজারে কিন্তু আস্থার যে অভাবটা ছিল, এই আস্থার অভাবটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কিছুটা কাটতে শুরু করেছে। কাদেরকে দিয়ে কাটতে শুরু করেছে? এখন প্রশ্ন হলো, আজকে যে সারাদিনে যে 1000 কোটি টাকা যে লেনদেন হলো, এর মধ্যে ইনস্টিটিউশন কতটুকু, রিটেইলার কতটুকু, ফরেন ইনভেস্টর কতটুকু, এই যে ইনফরমেশনটা সাধারণ বিনিয়োগকারীর কাছে অ্যাভেলেবল করা, এটা কিন্তু নাই। এটা কিন্তু ওয়েবসাইটে আমার জানা মতো নাই, আমি জানি না, নাই। তথ্য পাওয়াটাও এখন এই তথ্যটা কেন থাকবে না? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই তথ্যটা কেন দরকার, সেটা আমি পরে বলছি, কিন্তু এই তথ্যটা দরকার এই জন্য 1000 কোটি টাকা যে কথাটা আপনি বলার চেষ্টা করলেন, বা যেদিকে আপনি আপনার ফিঙ্গারটা রেজ করার চেষ্টা করলেন, সেটাকে যদি মিটিগেট করতে হয়, বা সেটাকে যদি শুনেন সব কিছু রেগুলেট করে দিবে, এটা যেমন রেগুলেটর করে দিবে, সেটা যেমন আশা করা ঠিক নয়, আবার বিনিয়োগকারীরা রেগুলেশনের বাইরে থাকবে, সেটাও কিন্তু ঠিক নয়। তাইলে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যদি এই ইনফরমেশনটা ডে টু ডে ডিএসসির ওয়েবসাইটে অথবা সিএসসির ওয়েবসাইটে থাকে, তাহলে কি হবে খেয়াল করে দেখেন, যে একটা শেয়ার, লেটস সে বিবিএস, কথা যদি আমি এরকম ক্যাটাগরি ওয়াইজ ইনফরমেশনটা দিতে পারি, যে তার ইনস্টিটিউশনাল ইনভেস্টার আজকে সারাদিনের লেনদেনে ইনস্টিটিউশনাল ইনভেস্টার লেনদেন করছিল এতটুকু, তো রিটেইলাররা এটুকু করেছে, কোম্পানির স্পন্সররা এতটুকু করেছে, এইভাবে হ্যান্ডওভার করেছে। তাহলে আমি যখন ওই বিবিএসটা কেনার জন্য সিদ্ধান্ত নিব, তখন আমি যদি দেখি যে রিটেইল পোর্শন থেকে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে আমি ধরে নিব যে আমি একটা ফাঁদের মধ্যে পা দিচ্ছি, কারণ ইনস্টিটিউশনটা আমি একটু অ্যাড করতে চাই, যে কোম্পানিটার বিবিএসটার যদি উদাহরণ হিসেবে আমরা কথা আমি একটা এক্সাম্পল নিয়ে এটা আলোচনার সুবিধার্থে আমরা নাম বলছি, 3.5 কোটির মতো শেয়ার বা মার্কেটে ফ্লোটিং, সেখানে 1.5 কোটি শেয়ার ট্রেড হয় কি করে একদিনে? আমি 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 সেটাই বলছি, যদি আমার কাছে ইনফরমেশনগুলো যদি ওইরকম থাকে, তাহলে কিন্তু একটা এক্সাম্পল হিসেবে আমরা এক্স শেয়ার, আমরা বিবিএস না বলি এক্স শেয়ার, তো যদি এরকম থাকে, তাহলে কি হচ্ছে? তাহলে আমি অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টে যাওয়ার সময় আমি একটু চিন্তা করতে পারলাম যে কার হাতে শেয়ার। যদি রিটেইলার ডোমিনেটেড হয়, তার মানে হলো সামবডি আর অ্যাট্রাক্টিং রিটেইলার টু অনবোর্ড দেয়ার শেয়ারস অন দেয়ার শোল্ডার, সে ওইটা ওখানে দিয়ে বের হয়ে যাবে। তাহলে মানুষ সতর্ক হতে পারে। তাহলে এই ধরনের ইনফরমেশানগুলোকে অ্যাভেলেবল করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো, বাজারে যেসব দুর্বল মৌলভিত্তির শেয়ার যে বাড়তে পারে না তা কিন্তু নয়, বাড়ার লজিক যদি থাকে বাড়তে পারে। কারণ আজকে যে শেয়ারটা দুর্বল মৌলভিত্তিতে আছে, মেবি দে হ্যাভ সাম ইনফরমেশনস
যে তারা আগামী সময়ে খুব ভালো করবে যদি তাদের ওই রকম কোনো কিছু থাকে, তাদের যদি কোনো এক্সপানশন প্ল্যান থাকে, তাদের যদি বিজনেসে গ্রোথ থেকে থাকে, যে আগে ছিল ম্যানেজমেন্ট রিফর্ম হয়েছে, লাভ অনেক কিছু হয়েছে, তাতে করে তার মার্কেট রিফর্ম হওয়ার কারণে তার গ্রোথ বাড়বে, এরকম কারণে একটা দুর্বল মৌলভিত্তির বর্তমান শেয়ার মানুষ সামনের দিকে আশা করার কারণে সেটা বাড়তে পারে। কিন্তু যদি সেরকম কোনো কারণ না থেকে থাকে এবং শেয়ারের দাম বাড়ছে এবং এসএসসি কোয়েরি করার, বিএসসি কোয়েরি করার পরে বা ডিএসসি কোয়েরি করার পরে বলে দিচ্ছে কোনো কারণ নাই, সেই শেয়ারের বাড়ার কোনো যৌক্তিকতা নাই। এবং সেটা যখন আপনার এই একটা লেভেলে যখন 100% গ্রোথ হয়ে যাওয়ার পরে যদি তাকে বলা হয় যে শেয়ারটা বেড়েছে, তাহলে ততক্ষণে কিন্তু ওই যে কথাটা আমি বললাম, ওই ইনফরমেশনের অভাবে রিটেলাররা কিন্তু ঢুকে গিয়েছে, তাদের কাঁধের মধ্যে বোঝাটা রেখে বাকিরা হালকা করে চলে যাবে। তাহলে এই যে বাকি যারা হালকা করে চলে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রিকগনাইজ করার জন্য কিন্তু ওই ইনফরমেশনটা অ্যাভেলেবল করা দরকার। এই ছাড়া আপনার পক্ষে কিন্তু এটা করা সম্ভব নয়। আমি বহুদিন ধরে বলে আসছি যে আপনার প্রত্যেকটা ইনভেস্টমেন্টের কিন্তু বলতে হবে যদি বাজারটা কি, বাজারটা হলো ডিসক্লোজার বেস। এখন আপনি খেয়াল করে দেখেন, একটা আইপিও যখন মার্কেটে আসে তখন আমাদের আইপিওটা কিন্তু মেরিট বেস দেওয়া হয় না, এই আইপিওটা দেওয়া হয় ডিসক্লোজার বেস। ডিসক্লোজার বেস, তাহলে আমার মার্কেটটা ডিসক্লোজার বেস হইতে অসুবিধা কোথায়? তাহলে আমার এই ডিসক্লোজারগুলো যদি বাজারে স্ক্রিনে অ্যাভেলেবল থাকে সেখানে অসুবিধা কোথায়? সেখানে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অ্যাভেলেবল লোকজন না থাকে, লোক রিক্রুট করুক। সেখানে নতুন বোর্ড এখন ক্ষমতায় আসতেছে, তারা যদি এই জায়গাটাকে চেষ্টা করতে পারে, বা এখন যারা আপনার এই যে ডিমিউচুয়ালাইজেশনের কারণে যারা আসছে ব্রোকার অ্যাসোসিয়েশন, তারা এই জিনিসটা যদি করতে পারে তাহলে ডেফিনেটলি বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে উপকৃত হয়ে যাবে। আর যদি এই কাজগুলো না করা হয় তাহলে সবসময়ের মতোই একই রকমভাবে রিটেলার বিনিয়োগকারী যারা আছে তারা কিন্তু ধুকে ধুকে মরবে এবং কাঁদতে থাকবে, এটাই বাস্তবতা। ওকার ভাই, আপনাদের দুজনের কথাই এটি স্পষ্ট যে বাজার ভালোর দিকে যাচ্ছে, কিন্তু যে প্রশ্নটা আমি করলাম এবং ফুরকান ভাই যেটা বলার চেষ্টা করলেন সেটি হচ্ছে যে যে শেয়ারগুলো বাড়ছে এখন আমরা দেখছি, সেই শেয়ারগুলো বাড়ার যৌক্তিকতা কতটুকু বর্তমান পরিস্থিতিতে। আপনাকে শুধু আরেকটু অ্যাড করতে চাই, আইডিএলসি তার রাইট দিল, রাইটের পরে সেটা 2 দিনে ফ্রি হয়ে গেল, মানে এমন কি হলো কোম্পানিটায়? আবার আপনি ওই সেক্টরের অন্য শেয়ারগুলো দেখেন একই জায়গায় পড়ে আছে। আমি এখানে আমি জাস্ট ঠিক আছে, আমি আইডিএলসির কথা ধরে বলছি। আইডিএলসি ভালো কোম্পানি, কিন্তু রাইটটা 2 দিনে ফ্রি হয়ে যাবে, মানে এই আগের প্রাইসে because চলে you যাবে। have to see the integral value of it কিন্তু যেমন after the new MD has joined, he has, I think ওদের যে what he's been doing or the new management is doing is also creating a storyline এবং তারা আপনি দেখেন আইডিএলসি is also making an effort, আপনার তারা কোয়ার্টারলি ডিসক্লোজার যখন করে একটা অনুষ্ঠান করে দরকার নাই তো করার, কেন করছি তারা? they would like to, these are all part of এটা creating. বাংলাদেশে জিপি শুরু করেছে, এখন ব্র্যাক ব্যাংক করছে, there are reasons for it, কিন্তু না করলেও তো পারে। these are basically storytellers, storylines, pitching the company. কোথায় ছিল কোম্পানি আজকে, আগে গতকাল ছিল কোথায় এখানে আসছে, তাদের ডাইরেকশনটা কীরকম, এবং what is the vision of it 1 year down the road, 5 years down the road, এবং এটা আপনার both short, mid and long term. So investors are well aware of it and going into new horizon. আপনি দেখেন, I will not be surprised personally, আইডিএলসি এখন দেখেন 8,000 কোটি টাকার বুকস তাদের, অনেক ব্যাংক থেকেও তাদের কিন্তু ব্যাংকের চেয়ে অনেক ছোট ছোট ব্যাংকের চেয়ে তারা মোর স্মলার, মোর লিনিয়ার অ্যান্ড মোর এফেক্টিভ অ্যান্ড দে আর মোর হাংরি। সো আমরা কেন এখানে ইনভেস্ট করি? আমি বলছি অ্যাজ এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার, আমার কাছে সবসময় প্রত্যেক দিনে একটা ফোন টোন আসে, আমরা শুনি বাজারে অমুক আছে, তমুক আছে, সমুক আছে, শুনছি না? আমরা সবাই মার্কেটে সবাই জানি, জি। তাদের ফান্ড সাইজ কত? 50 কোটি, 100 কোটি, খুব বেশি হলে 150 কোটি। প্রত্যেক মার্কেটই আছে আপনার, ইউ কন্ট্রোল 10% অফ দ্য ট্রেড, ইউ কন্ট্রোল এটা কিন্তু সব খালি বাংলাদেশে না, এবং সব দুনিয়াতে আছে কিন্তু, এবং ইমার্জিং মার্কেট এটা সবচেয়ে বেশি। আমাদের মার্কেট ইজ ইমার্জিং মার্কেট, এগুলি সবসময় রিউমার থাকবে। জিনিস হলো যে আমি এটা কতটুকু ট্রু, কতটুকু আমি ওইটা কিন্তু বুঝতে হবে। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমাদের রিটেল ইনভেস্টররা আর ওয়ার্স সাফারার। আমরা রিটেল ইনভেস্টরকে নিয়ে আসি যখন এটা সব ক্রিম খাওয়া শেষ কিন্তু। তো ওই জিনিসগুলি আমাদের এখন সময় এসে গেছে রিটেল ইনভেস্টররা বুঝতে হবে কিন্তু, যে কতটা স্টোরি লাইন সত্যি। আমরা যেমন গত বছর আইপিডিসিতে ইনভেস্ট করেছি, আইপিডিসি হ্যাড আ ভেরি ব্যাড ব্র্যান্ডিং, বাট যখন দেখলাম যে ব্র্যাক ব্যাংক ইজ কামিং ফরওয়ার্ড টু মেক এন equity, ওরা বেসিক্যালি তারা আগা খান ফাউন্ডেশনের শেয়ারটা কিনে ফেলেছে।
এবং দেখেছি যে যখন আমরা we went a little bit closer and wanted to find out what is their objective, what is the motto behind it. 4,500 কোটি টাকার বুকস কেটে সেটে 700 কোটি টাকা নিয়ে এসে, ঠিক আছে, সব কিছু ঝেড়ে ফেলে দিয়েছে, and it was a fresh beginning, and they all wanted to also introduce certain products into this through IPDC, যেটাতে আপনার যারা তার ব্যাংকে ইনভেস্ট করতে পারছে না, and we found out what sort of new management কারা আছে, এটা বোর্ডে কারা আছে, তাদের অবজেক্টিভটা কীরকম. We started buying that share at 18 to 22 টাকা, ওটা 24 টাকায় ডিলটা হয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু কেউই ঢুকে না কিন্তু. সো আপনার ওইটা আমাদের কাছেও কিন্তু কিছু আপনার এখানে বলে গেছে BSRM নিয়ে এসে আমরা কিন্তু ধরি না, কিন্তু আমরা শুনেছি, আমি নাম আর অন্য কোনো শেয়ার নাম এখানে বলা ঠিক হবে না, অ্যাজ এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার আমাদের কাছে আপনি যেগুলি বলছেন এগুলি নামও এসছে, কিন্তু বাট আমাদের অ্যাজ এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার we have a risk assessment department, we have a professional research where we do equity research, and we also have fund operation team. So আমরা কিন্তু দেখি যে যেটা ইনফরমেশনগুলি পাই, what is the truth behind it. আমরা মাঝে মাঝে কিছু করি আপনার শর্ট টার্ম ট্রেড করার জন্য আমাদের করতে হয় তো এটা, বাট লং টার্ম আমরা তো উই আর লং টার্ম ইনভেস্টর, আমাদের দেখতে হবে কোনটা স্টোরি লাইনটা আছে কোনটা নাই. We have to pick and choose between investing into Square Pharma, Mobile Jamuna, or you want to invest into such stocks what you are referring. আমি যে প্রশ্নটা আসলে ওয়াকার ভাইকে করতে চেয়েছিলাম সেটা আবার আপনাকেও করছি যে আইডিএলসি ভেরি গুড কোম্পানি, এইটা সবাই বলবে, মানে এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু রেকর্ড ডেটের 2 দিন পরে আপনার যে 45 টাকা শেয়ার 57 টাকায় যে বিনিয়োগকারী কিনলো, সে কি দেখে কিনলো বা 2 দিন হলটেড হলো কি করে? 2 দিন আগে এটা ভালো কোম্পানি ছিল না, কিংবা এই সেক্টরের সবগুলো যদি বাড়ে, আইডিএলসি বা ডিবিএইচ যে ভালো কোম্পানিগুলো আছে সেগুলো বেশি বাড়তে পারে, কিন্তু হঠাৎ করে একটি কোম্পানি রেকর্ড ডেটের পরে 2 দিন we have invested into this share because we believe in this. আমরা এর মধ্যেই কিনেছি কিন্তু. ওকে, এটার আসলে যে কথা আমি আসলে ওয়াকারের সাথে এই আলোচনাটা এই কারণে করা, কারণ এই শেয়ারগুলো এরকম কয়েকটি শেয়ার নিয়ে এখন বাজারটা চলছে, এই আলোচনার সুবিধার্থে বিনিয়োগকারীরা যদি এখান থেকে কোনো ইনফরমেশন পান, কোনো বুঝতে পারে. না, আমি আসলে মানে এরকম নাম ধরে কথা বলতে একটু এম্বারাস ফিল করি, তথাপি আপনার যেহেতু কোশ্চেনটা এসছে আমি ওয়াকার ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে চাই. দেখেন, আইডিএলসি বাজারে ব্লু চিপ শেয়ার হিসাবেই কিন্তু পরিচিত, সে কিন্তু ব্লু চিপ শেয়ার হিসেবে পরিচিত, ভালো শেয়ার হিসেবে পরিচিত, যে কিনা বিনিয়োগকারীদেরকে এখন পর্যন্ত ফুতুর করে নাই এরকম শেয়ার হিসেবেই পরিচিত. তো এই শেয়ারটা আপনার কোশ্চেনটা হলো যে 45 টাকা ছিল, 2 দিনে এমন কি হলো এটা অ্যাডজাস্টমেন্ট প্রাইসে গিয়ে এত টাকা বেড়ে গেল. এটার উত্তর যদি আমি খুঁজতে যাই তাহলে আমি খুঁজবো দুটো জিনিস. প্রথম কথা হলো তার বাজারে সে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসবে. দেখেন, ইজি ফাইন্যান্স একটা নতুন প্রোডাক্ট আমি দেখেছি, ইজি ফাইন্যান্স নতুন প্রোডাক্ট. এখন ইজি ফাইন্যান্সটা কি, অ্যাটলিস্ট সে আপনাকে লস করাচ্ছে না, হয়তো প্রফিট কম হচ্ছে কিন্তু আপনার ইকুইটিটা মাইনাস হচ্ছে না, এরকম একটা জায়গা আমি যতটুকু বাইরে থেকে দেখেছি. এটা একটা. দ্বিতীয়ত হলো ডিসেম্বর ইজ গোয়িং টু বি এন্ড, তার ইয়ার ক্লোজিং হচ্ছে, ইয়ার ক্লোজিংয়ে তার কী অবস্থা হবে এটা নিয়ে. এখন এমন একটা সময় প্রাইসটা বেড়েছে যখন ইয়ার ক্লোজ হওয়ার খুব কাছাকাছি সময়, তাহলে সেই সময়ে নিশ্চয়ই তারা যারা বিনিয়োগ করেছে তাদের একটা এক্সপেকটেশন আছে. 2 হলো যে বেস্ট পসিবল দিক যেটা, সেটা হলো আইডিএলসির ম্যানেজমেন্ট. এই জায়গাটাতে ছিলাম যে আইডিএলসির যে ডিফারেন্ট ম্যানেজমেন্ট বা তাদের যে পিপল এঙ্গেজমেন্ট উইথ দি কোম্পানি, যাদের আমিও চিনি, আইডিএলসির অনেককেই আমি চিনি ব্যক্তিগতভাবে, আমার সাথে পরিচয় আছে, তাদের যে ক্যাপাসিটি, তো এই ধরনের ক্যাপাসিটি বেস কোম্পানি আমি খুব বেশি একটা দেখি না, সিরিয়াসলি প্লিজ. আমি জানি না অন্য কেউ যদি কিছু মাইন্ড করে থাকে, আমার কিছু করার না, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, এরকম ক্যাপাসিটি বেস কোম্পানি কিন্তু খুব কম আছে. তো এই ক্যাপাসিটি তো মানুষ বোঝে, এক নাম্বার. 2 দিন আগে কেন বুঝে নাই? আচ্ছা, 2 দিন আগে বুঝে নাই, এটা এখন আমি আবার বলছি যে যখন 45 ছিল না, মানে 60 ছিল, মানে ফ্রি হয়ে 45 হচ্ছে, ওখান থেকে 57 হয়ে গেছে, এই তো আপনার কথাটা. তাইলে রাইটটাকে ফ্রি করে দিয়েছে, আপনার কথা হলো এই জায়গাটাই হলো রাইটটাকে সে ফ্রি করে দিয়েছে. এখন যারা রাইটটাকে ফ্রি করে দিয়েছে, যেসব ইনভেস্টাররা ঢুকেছে, তাদের অ্যাটলিস্ট একটা প্রপোজিশন তো আছে যে সে কেন ঢুকছে. সেই প্রপোজিশনটা কি? আরএচআরএম এ 70 টাকায় ঢুকছে, তারও এখন একটা কথা আছে,
আপনি যদি এখন তো তাইলে আমাকে একটু নাম ধরেই বলতে হয়। আপনি যদি আরএসএম এর ক্যাপাসিটি, আরএসএম এর পিপল, আরএসএম এর ম্যানেজমেন্ট এবং আইডিএলসির ক্যাপাসিটি, আইডিএলসির পিপল, আইডিএলসির ম্যানেজমেন্ট, আইডিএলসির ব্র্যান্ডিং, আইডিএলসির কম্পিটিটর, বিনিয়োগকারীরা এখানে কি করবেন, মানে আমাদের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে নামগুলো বলা, আমরা আসলে কিন্তু আউটরাইট বিনিয়োগকারীদের বলতে কি পারবো না সিদ্ধান্ত যে নেবে? আইডিএলসি কেন। আপনার এই সব জায়গায় বিনিয়োগকারীরা কি করবেন? আপনি যদি ব্যাংকগুলোর দেখেন, ব্র্যাক ব্যাংক কিন্তু একটা প্রাইস 1 বছরের মধ্যে একটা ভালো প্রাইস বেড়েছে। ঠিক আপনার সে আইপিডিসি ওয়াকার ভাই যেটা বললেন লিজিং এর মধ্যে কিন্তু সেটা বেড়েছে। তো এই সব ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি করবেন আসলে? না, বিনিয়োগকারীদেরকে আসলে কি করতে যে হবে? একটা ফোন আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি, আমার নাম জামিল, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল মিউচুয়াল ফান্ড নিয়ে। জি, মানে মিউচুয়াল ফান্ড যখন রিজলভ হয়ে যাবে, মানে মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কত দিনের মধ্যে আমি টাকাটা ফেরত পাবো এবং কমিশনটা কত কেটে রাখবে বা ট্যাক্স? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ওয়াকার ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, আমি ফুরকান ভাই আপনার কাছে আসছি। ধন্যবাদ। এটা তো আপনার ডিজলভের পরে বেসিক্যালি ইট টেকস ফোর্টনাইট এই টাকাটা পেতে আর কি। মধ্যেখানে আপনার উনি বোধহয় যেটা জানতে চাইছিল, বিকজ ন্যাপ থেকে কত আর কি এই কেটে রাখবে? এটা মানে কত পার্সেন্ট বিনিয়োগকারীদের দিতে হবে? না, এখানের মধ্যে ন্যাভের উপরে ন্যাভের উপর যেটা পাবে সেটা বেসিক্যালি প্রফিট, এবং যেটা সরকারি যেটা আছে, গ্যাসেটে যেটা আছে, সেটা হচ্ছে দের ইজ নো ট্যাক্স অন ক্যাপিটাল গেইন, সো পুরোটাই পাবে। কিন্তু আপনার এই যারা ফান্ড ম্যানেজার, তো তার একটা খরচ বা কিছু একটা আছে, এটা তো কেটে রাখেন না, দ্যাট ইজ গট নাথিং টু ডু। আমাদের যে ফান্ড ম্যানেজার যে আপনি ফি পোর্শন, ফির কথা বলছেন, তো ফিটা ধরেই কিন্তু ন্যাভটা ধরা হচ্ছে কিন্তু। সো ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ কিন্তু আমরা তো এটা যখন ন্যাভ ডিসক্লোজার থাকে ওটার মধ্যে কিন্তু তাহলে কি সে 100% পাবে? যেটা ন্যাভ আছে ওটা পুরোটাই পাবে। এখানের মধ্যে কোনো এই জায়গাটা কোয়েশ্চেন নাই। আমি যেখানে বলছিলাম যে আইডিএলসির যে প্রফেশনাল টিম, আমি আইডিএলসির সাথে বেশ কিছু কাজ করেছি, যে এখন আমাকে একটু ওপেন হতেই হচ্ছে। এখন নট শেয়ার বেস, মানে আইডিএলসির সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে বিভিন্ন কারণে। তাদের প্রফেশনালিজম বা আরও দুই একটা মানে এরকম মার্চেন্ট ব্যাংক বা লিজিং কোম্পানির সাথে আমার কাজ হয়েছে, তাদের প্রফেশনালিজমের সাথে যদি আমি কম্পেয়ার করি, ওইটা অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার হয় না। এক্স্যাক্টলি, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার হয় না। তাহলে বিনিয়োগকারীরা কি সিদ্ধান্ত নেবে এই সব বিনিয়োগকারীদের ব্যাপারে আমি যেটা বলবো, আইডিএলসি যেটা হয়েছে, আমি বলছি না যে তারা কিনুক, তারা তাদের ফান্ডামেন্টাল দেখে, বাট আইডিএলসি যে ব্লু চিপ শেয়ার। তার মানে যদি আপনার কোনো শেয়ারে ডিভিডেন্ড থাকে কিংবা এরকম অবস্থা থাকে, সেসব শেয়ারে ঢোকা যায়। ও ডেফিনেটলি, কারণ আপনি কি দেখবেন? আমি ওয়াকাবের কাছে এই একই প্রশ্ন আসবো, আপনি কিছু বলতে চাচ্ছেন? একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হাজির ভাই, আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। জি ভাই বলুন। আমি জানতে চাচ্ছি যে ওয়াকার ভাইয়ের কাছে যে একটা মিউচুয়াল ফান্ড গত কয়েকদিন আগে আসলো, আপনার জি ভ্যানগার্ড, জি ভ্যানগার্ড রিপাবলিক মিউচুয়াল ফান্ড, এটা বাজারে এসেই আন্ডার প্রাইস। জি আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এখানে একটু ব্যাপার আছে, আপনি দেখেন যে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই কিন্তু 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 10 টাকারটা। সেক্ষেত্রে এটা নতুন আসছে, এখন এটা কি করবেন, এটার ফান্ড ম্যানেজার ওয়াকার ভাই জিজ্ঞেস করছেন। ধন্যবাদ আপনাকে এই কোয়েশ্চেনটা করার জন্য, খুব সময়োপযোগী। আপনি যদি দেখেন বেসিক্যালি আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা ল্যাক অফ কনফিডেন্স এটা বাজারে সবসময় আছে, হয়ে আসতেছে। বেসিক্যালি ইজ বিকজ অফ দ্যাট। আই ডোন্ট সি এনি রিজন যেটা আপনার এটা কেন 10 টাকাটা এখন 8 টাকা 40, 8 টাকা 50-এ ট্রেড হবে। আপনি যদি ইন্টিগ্রাল ভ্যালু দেখেন, আমরা যখন ফান্ডটা যখন বাজারে আনি, ওটা আপনার ওই দিন ছিল আপনার বা এখনও যে আমি যদি মার্কেট এনএভি ধরি, আপনার মার্কেট এনএভি হলো 11 টাকা, কস্ট এনএভি হলো যে 10 টাকা 91 পয়সা। তার মানে কি এখানে কোনো প্রভিশন নাই। আর বিনিয়োগকারীরা যারা 10 টাকায় কিনেছে, ওটা কিন্তু 1 টাকা ডিসকাউন্টে কিনেছে কিন্তু, ঠিক আছে। এবং প্রথম দিন থেকেই 10% ডিভিডেন্ড দেওয়ার মতো ক্ষমতা রাখে এই ফান্ডটা। এবং আমি বিশ্বাস করি আমাদের ডিসক্লোজারটাও চলে আসবে বাই জানুয়ারি ফার্স্ট উইক। সেখানে দেখবেন যে আপনার যে কাইন্ড অফ স্টকস অর ইনভেস্টমেন্টস উই আর হ্যাভিং ইন দ্যাট ফান্ড, ভ্যানগার্ড AML রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডে যেসব ধরনের ইনভেস্টমেন্টগুলি আছে, বোথ লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, এবং সেখানে আপনার
অ্যাট হোয়াট প্রাইসে কেনা আছে, কী ধরনের শেয়ারগুলি হোল্ডিং আছে, কী ধরনের ইনভেস্টমেন্টগুলি আছে। আমার একটা বিনীত অনুরোধ রইল আপনাকেও এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত সব বিনিয়োগকারীদের, প্লিজ লুক ইন, ইটস অনলি টেক্স আ ফিউ মিনিটস টু লুক ইন দ্য ইনভেস্টমেন্ট। আপনারা দেখেন, আমার মনে হয় দ্যাট আমার এখন প্রাইসে কত চলবে এটা তো আমার দেখার এটা কথা তো না। বাজার নির্ধারণ আমাদের যেটা হলো যে এটা টু অ্যাড ভ্যালু টু দি আওয়ার ইনভেস্টার্স যারা আছে। আমি কি একটি প্রশ্ন করতে আমি পারি আপনাকে এখানে যে একটা জিনিস বলছি। আমাদের যে প্রথম ফান্ডটা বাজারে ট্রেড হচ্ছে জানুয়ারি 17 তারিখ থেকে, যখন আমরা 104 কোটি টাকার ফান্ড এসেছিল, এখন ওটা ফান্ড সাইজ 119 কোটি 60 লাখ টাকা প্রায়। এতে আমরা 7.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি আপনার আমরা 8 মাসে, অ্যাজ অফ সেপ্টেম্বর 30 রিপোর্টিং। আপনি যদি দেখেন এটা অ্যানুয়ালাইজ যদি করেন 11.25%। বাজার যদি এখান থেকে এখন ওটা যেটা হয়েছিল, এখন আপনার যখন আমরা সেপ্টেম্বর 30 যে আমরা ডিক্লারেশন করেছিলাম, আমাদের মার্কেট এনএভি ছিল অফ দ্যাট ফান্ড 11 টাকা 15 পয়সা, কস্টে ছিল 11 টাকা 30 পয়সা। অ্যাজ অফ ইয়েস্টারডে মার্কেট এনএভি অফ বিডি ফাইন্যান্স ফান্ডটা 11 টাকা 47 পয়সা, কস্টে 11 টাকা 36 পয়সা। আমি I'm not a Houdini, বাট অ্যাজ এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার আমি যেটা বলছি যে মার্কেট যদি এখান থেকে আরও 10% গ্রো করে বাই জানুয়ারি 31st, ইনশাল্লাহ আমাদের এই বিডি ফাইন্যান্স ফান্ডটা প্রি ডিভিডেন্ড পর্যায়ে যেরকম যেটা ছিল, যেমন আমাদের ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পরেও কিন্তু আমাদের 10 টাকা 70 পয়সা হয়ে যাবে। তো তার মানে কি, ডিভিডেন্ড দেওয়ার ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরেও আপনার প্রথম অ্যাজ অফ জানুয়ারি ওই ফান্ড থেকে 7% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। এবং আমাদের মার্কেট যদি এখান থেকে আরও 10% গ্রো বাড়ে, আমাদের টার্গেট হলো যে এই ফান্ডটার এনএভিটা হবে প্রি ডিভিডেন্স ইয়েতে। আপনার যে দুটো ফান্ড, এবং আমরা আমি কি আবার আশা শেষ করতে করি। পারি যেখানে কোনো আরআইইউ আসবে না, রিইনভেস্টমেন্ট ইউনিট I আসবে don't না? believe in RIU. কারণ এই কাগজ ধরিয়ে I দেয়া honestly তাহলে don't- মিউচুয়াল no, no, ফান্ডে কেন I don't ইনভেস্টমেন্ট believe in করতে RIU. যাবে? আসলেন RIU-টা এটা কিন্তু ইট ক্যান বি এটা একটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, একটা ডিপেন্ড করে আপনি কিভাবে দিচ্ছেন। আপনার যদি ইফ ইউর ফান্ডস আর ট্রেডিং above book par value এবং you are adding value to it, so I don't see any reason, but at the moment I'm not believer of RIU. এবং আমি আপনাকে বলে দিতে চাচ্ছি, আমাদের ভিশন খুব সিম্পল ভাই। আমাদের ভিশন হলো যে আমরা ক্যাশ ডিভিডেন্ড দিব, একটা স্টেডি গ্রোথ, একটা আমি একবারে 10% দিয়ে বা 15% দিয়ে আরেক বছর কিছু দিলাম, ওটাতে বিলিভ করি না। আমি বলি করি একটা সিস্টেমেটিক গ্রোথ। অ্যাট দ্য সেম টাইম ফান্ড শুড গ্রো বাই 15-20%। সো আমরা ধরেন, আপনি যদি ধরেন যে ভ্যানগার্ড বিডি ফাইন্যান্স ফান্ডই ধরেন, জানুয়ারি 31 আমাদের যদি টার্গেট যদি থাকে, ইফ ইউ অ্যাচিভ দ্যাট টার্গেট, তার মানে কি এক বছরের মধ্যে ফান্ড আফটার পেইং ডিভিডেন্ড ফান্ড হ্যাজ গ্রোন বাই মোর দ্যান 20%। দিস আর দ্য থিংস। ভাই মিউচুয়াল ফান্ড নিয়ে অ্যান্ড যদি বলেন, জুন আমাদের আরেকটা টার্গেট আছে, জুন 30 বিডি ফাইন্যান্স ফান্ড উই উড লাইক টু গো আপনার মার্কেট এনএভিতে 12.5 টাকা। এখন এখানে কত প্রাইসে শেয়ার আমাদের ইউনিটগুলি ট্রেড হবে সেটা আমার দেখার ইচ্ছে না। এই যে আরআইইউ রিইনভেস্টমেন্ট ইউনিট এইটি দেওয়ার পর থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডের উপরে বিনিয়োগকারীদের আস্থা একদমই নেই। হ্যাঁ, এটা থাকার কথাও না। মানে এইটা যে এটা থাকার কেন চালু কথাও না। হলো, কারা এবং যারা চালু করেছেন তারা কিন্তু অনেক, আমরা এখানে আমাদের এই মার্কেট ওয়াচের মাধ্যমে দেখিয়েছি যে আপনার নিজে হাইকোর্টে রিট করে ও বিনিয়োগকারীদের নাম বলে দেওয়া হয়েছে এবং সেই সিডি বিএসএসসি নিয়েছে, বিএসএসসির কাছে জমা দেওয়া আছে। বিএসএসসি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পানিশমেন্ট আমরা দেখিনি। না, আরআইইউটা তো আসলে মিউচুয়াল ফান্ডের জন্য প্রযোজ্যতা হওয়া উচিতই নয়। কারণটা কি আমি আপনাকে বলি, তারা কি এক্সপানশন করবে? তাদেরকে তো এক্সপানশনের জন্য দেওয়া হয় না এই টাকাটা, তাদেরকে দেওয়া হয়েছে ভাই তুমি আমার টাকাটা ম্যানেজ করে আমাকে রিফান্ড করো, মানে আমাকে প্রফিট দাও। তাকে তো বলা হয় নাই যে তুমি এটাকে ক্যাপিটাল ইনভেস্ট করো, বাজার এক্সপানশন করো, নতুন ইন্ডাস্ট্রি করো। এই জন্য তো তাকে দেওয়া হয় নাই। তাকে টাকাটা দেয়াই হয়েছে যে ভাই তুমি আমারটা ম্যানেজ করে আমার টাকাটা ফেরত দাও। আমি তো তাকে বলি নাই যে মানে আমার প্রফিটের টাকাটা আবার রিইনভেস্টমেন্ট করে তুমি আমাকে আবার রিসাইকেল টাকা ফেরত দাও। ইটস নট এ ব্যাংক। এটা ব্যাংক না যে তুমি আমাকে সুদ কম্পাউন্ড রেটে দিয়ে দাও, এটা তো আমি চাই নাই। তো ওকে ওয়াকার ভাই, আমি একটু শেষ করি। হ্যাঁ, তো এখন এটা কোনোভাবেই আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না এবং এটা হওয়ার কোনো কারণই থাকতে পারে না। আচ্ছা, আর মিউচুয়াল ফান্ডগুলোর ব্যাপারে আমি কিন্তু সবসময় আমি ব্যক্তিগতভাবে একটু কঠোর ভূমিকায় সবসময় ছিলাম, এখনও আছি। কারণ মিউচুয়াল ফান্ড হলো বাজারের প্রাণ, এটা ফ্যাক্ট।
ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলতে আমরা যদি বুঝি সেটা মিউচুয়াল মিউচুয়াল ফান্ড আর কোনো ইনস্টিটিউশনই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর নয়, বাকি সব রিটেলার, ব্যাংক আমার মতো একজন, আপনার মতো একজন ইনভেস্টর, দ্যাটস অল। এখন কোশ্চেন হলো যে এই মিউচুয়াল ফান্ডগুলো যে পারফরমেন্স বাজারে করেছে, আগের ফান্ডগুলো, নতুনগুলোর কথা আমি বলছি না, নতুনগুলো কি করে আমরা একটু দেখি। আগের যে ফান্ডগুলো যে পারফরমেন্স তারা করেছে সেটাতে মানুষের ফিঙ্গার কিন্তু অলরেডি বার্ন হয়ে গেছে। এটা পেস্ট অথবা কি বলে এটাকে, কোনো কিছু দিয়েই এটাকে এখন আর রিপেয়ার করা যাচ্ছে না। তো সো ওখানে আমার কাছে কেন জানি মনে হয় ওই সময়ে যেহেতু বাজারে প্রথম মিউচুয়াল ফান্ডগুলো আসছে, আমি বলবো যে বাজারের সবচেয়ে খারাপ সময়ে ওই সময় আসছে, এবং তারা ওই সময় ইনভেস্টমেন্টটাও করেছে অনেক হাই রেটে। এই হাই রেটে ইনভেস্টমেন্ট যারা করেছে মিউচুয়াল ফান্ডের তখন ফান্ড ম্যানেজাররা, আমি বলবো তাদের প্রুডেন্সির যথেষ্ট অভাব আছে যে তারা ওই মার্কেটে ইনভেস্টমেন্টটা করলো কেন। কারণ আমার তখন কিন্তু আইনি বাধ্যবাধকতায় তাকে তো করতে হবে। 2010-এ আইনি বাধ্যবাধকতায় তাকে করতে হবে, এটা এগ্রিড। কিন্তু তাই বলে কি আইন আপনাকে কম্পেল করবে তুমি পাবলিকের টাকা বের করে দাও, নষ্ট করে ফেলো? এটা তো আইন বাধ্য করবে না। আইনকে তো বুঝাইতে হবে যে এটা আমাকে সাপোর্ট করছে না, এবং সেটা যে সাপোর্ট করেনি তা তো প্রমাণ হয়ে গেছে। এবং আচ্ছা আপনি বলেন তো, আপনি আইনি বাধ্যবাধকতার কথা বলতেছেন, প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংকে আইপিও আনার জন্য বাধ্যবাধকতা আছে না? না আনার কারণে কয়টা মার্চেন্ট ব্যাংক বন্ধ হয়েছে? একটাও বন্ধ হয়নি। তাহলে ও না করলে ওটা বন্ধ হইতো? আইনি বাধ্যবাধকতা দিয়ে কিছু হয় না এখানে, তো কেউ কিছু না করলে কিছু হয় না। না, আমি সেটাই বলছি যে এটা না, সেটা অন্য কথা, কিন্তু প্রশ্ন হলো যে হয়নি। কিন্তু আইনি বাধ্যবাধকতা, আইন কার জন্য ভাই? আইন তো আমার জন্য। আইনটা তো লজিক্যাল অ্যাপ্রোচে হবে, সুতরাং লজিক্যাল অ্যাপ্রোচ কিন্তু সবাই বোঝে। তো সেই দৃষ্টিকোণ থেকে যখন পাবলিকের টাকাটা এইভাবে হারিয়ে যাচ্ছিল, তখন ওই ইনভেস্টমেন্টটা বুদ্ধিমানের কাজ। আমি বিশ্বাস করি যদি প্রুডেন্ট ফান্ড ম্যানেজার হন তাহলে কিন্তু তারা তখন এটা করার কথা ছিল না, করে এটা ক্লোজ এন্ড ফান্ডকে যে ওপেন এন্ড ফান্ড করে দেওয়ার যে, সেটাও আমি অ্যাকসেপ্ট করি না। তাহলে সে ক্লোজ এন্ড ফান্ড হিসাবে সেটাও আমি আসলো অ্যাকসেপ্ট কেন? করি না। ক্লোজ এন্ড ফান্ড, এক্স্যাক্টলি, সে ক্লোজ এন্ড ফান্ড হিসেবে আসলো কেন? ভাই আমি তোমাকে এতদিনের জন্য টাকা দিয়েছি, তুমি ইনভেস্টমেন্ট করো, রিটার্ন দাও, বাকি টাকাটা আমার শেষ তার হয়ে মানে গেছে, আমাকে হচ্ছে দিয়ে দাও। এই যে অ্যাসেট ম্যানেজাররা, যে আগের যে অ্যাসেট ম্যানেজাররা আমরা যেগুলো দেখেছি, যেগুলো নিয়ে কথা হচ্ছে ওয়াকার ভাই, যাদেরকে নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স আছে, জি, তারা আইনের ফাঁকগুলো ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। অনেকটুকু করেছে, তার প্রমাণও আছে, অনেক করেছে তার প্রমাণও আছে। এবং যে ওয়াকার ভাই জায়গাগুলোতে তাদের বলতে ইনভেস্টমেন্ট করার চাচ্ছিলেন কথা না, মিউচুয়াল আমি ফান্ড, জাস্ট একটু শেষ করে দিই মিউচুয়াল ফান্ড নিয়ে। এখন তাদের কিন্তু যথেষ্ট প্রমাণও আছে। আমি এই মিউচুয়াল ফান্ডগুলোকে যারা মানুষের টাকাকে নষ্ট করেছে, ওই ফান্ড ম্যানেজাররা, তাদের ডেফিনেটলি মানুষের টাকাকে ফেরত দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ দে ক্যানট প্লে উইথ দ্য পাবলিক মানি, দে ক্যানট প্লে উইথ দ্য পাবলিক মানি এজ ইনস্টিটিউশন ম্যানেজার। বাট নতুন যে ফান্ড ম্যানেজার যারা আসছে, লাইক ওয়াকার ভাই এন্ড আদার্স, দে উইল ডেফিনেটলি দে উইল ট্রাই। আপনার কিছু বলার ছিল? I humbly, I have a lot of respect for Furkan bhai, ji. Furkan bhai, but I humbly differ from you, with on certain ground. উনি বললেন যে প্রথম যে বললেন যে মিউচুয়াল ফান্ডে গ্রোথ হওয়া উচিত না। অবশ্যই গ্রোথ হওয়া উচিত। না বস, আমি বলছি যে এক্সপানশন আর ইউ দিয়ে গ্রোথ হওয়া দরকার নাই। আচ্ছা, ওটা হ্যাঁ, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। আর কিছু না। আপনি দেখেন গ্রোথ হবে না কেন? Why would somebody invest into us? যদি আপনার প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা প্রফেশনাল, আপনার কর্পোরেট হাউস বলেন বা রিটেল, প্রত্যেকের ইনভেস্ট করতেই পারে। আপনার আমাদের প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের কাছে ইনভেস্ট মানুষের টাকা রাখে কেন? বিকজ মনে করেন একটা সেফ রিটার্ন আছে, এবং এখানে এরা আপনার সেফলি, ওদের একটা মার্কেট টিম আছে যেখানে অ্যানালিটিক্যাল হয়, আপনার রিসার্চ আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, প্রফেশনাল টিম আছে যারা ফান্ড অপারেশনগুলি দেখে। তো সমষ্টিক থেকে একটা ভালো একটা রিটার্নের, আমরা যেমন মনে করি যে আমরা যে যেমন আপনার বিডি ফাইন্যান্স ফান্ডের কথা বলি, যেটা ফান্ড শুরু হয়েছে, আমাদের একটা টার্গেট আছে যে টাইম 10 বছরের মধ্যে ওটা যেটা ফান্ড আমরা 104 কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম, সেটা 250 কোটি টাকায় চলে যাবে। একটা দিস ইজ আ ভিশন আফটার পেইং স্টেডি গ্রোথ অফ ডিভিডেন্ড। যখন 10 বছর পরে, হ্যাঁ ওইটা যাই না যায়, বা একটা আপনার একটা অবজেক্টিভ থাকতে হবে, কিন্তু সেটা আর কি। সো আর যেটা বলেন যে 2000 ওই যে আপনার 10-এর পর থেকে 11 পর থেকে, ওই সময় একটা আইন ছিল যেখানে 75% অফ দি ইনভেস্টমেন্ট অফ দ্য ফান্ডের যে ভ্যালুটা ইউ হ্যাভ টু ইনভেস্ট ইনটু ক্যাপিটাল মার্কেট। ওটা আপনার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ফান্ড ম্যানেজারকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। ইয়েস, আপনার একটা ফান্ড ম্যানেজার ছাড়া ভিআইপিপি সবাইকে ঘাড়ে ধরে ওই ইনভেস্টমেন্টগুলিতে আপনার ওই যখন মার্কেটে ধস হচ্ছিল, দ্যাট ওয়াজ আ হিউজ মিস্টেক ফ্রম দ্য রেগুলেটরি। গিয়ে মার্কেট যখন পড়ছিল তাকে পড়তে দেওয়া উচিত ছিল,
তাকে আর্টিফিশিয়ালি ইনকিউবেটরে রাখার কোনো দরকারই ছিল না। এবং এখানে কিন্তু সবাই সাফার করেছে, সরকারি ব্যাংকগুলি, আপনার আইসিবি বলেন, সোনালী, অগ্রণী, যারা যারা ছিল সবাই সাফার করেছে কিন্তু। এবং আপনার সাথে সাথে ফান্ড ম্যানেজারগুলি সাফার করেছে। আপনি ধরেন আমরা তখন আমার রোল ছিল অ্যাজ আ স্পন্সর, আমি 4টা ফান্ডের স্পন্সর ছিলাম। তো সেখানে আমরা দেখেছি আমাদের যে ফান্ডগুলি আমরা যা ইনভেস্ট করেছিলাম এখনও কিছু ওটা কিন্তু ওই লেভেলে আসে নাই, কিন্তু এখন এক পারে দেখি নাই। তো হ্যাঁ, এর মধ্যে কিন্তু কিছু কিছু ফান্ড ম্যানেজারের ইনভেস্টমেন্ট কোয়েশ্চেনেবল ইনভেস্টমেন্ট ছিল, আমি স্বীকার করি। এবং সেখানে আমাদের একটা ইয়ে ছিল যে আমাদের রিপোর্টিংয়ের ব্যাপারে অনেক দৈন্যতা ছিল, স্বীকার করছি। কিন্তু বাট এখন যেটা হয়েছে, এখন যেটা হলো যে প্রেজেন্ট এসএসসি এই যেটা করেছে যে বিভিন্ন ধরনের রেগুলেশন করে, যেমন আমি বলেছি সপ্তাহে আমাদের 40 থেকে 42টা রিপোর্টিং করতে হয় ভাই। এবং এবং নট অনলি টু দ্য এসএসসি, ডিএসসি, সিএসসি প্রত্যেকের কাছে দিতে হয়। অ্যান্ড আই ওয়েলকাম দ্যাট। অ্যান্ড আমি মনে করি যে এটা হওয়া উচিত। আমরা ন্যাভের ডিসক্লোজার উইকলি দিতে হয়, আমি মনে করি যে যদি ডেইলি আই ওয়েলকাম দ্যাট। কেন আমি ডিসক্লোজ করবো না? আমি তো মানুষের পাবলিকের ফান্ড ম্যানেজ করতেছি, অ্যান্ড ওই এন্ট্রাস্টমেন্টের জন্য আমার দিতে কোনো অসুবিধা নাই। এবং আমি মনে করি যে এখন যে সিচুয়েশনগুলি এসেছে, দেখেন যে প্রত্যেকটা ফান্ড, যখন আপনি দেখেন গত বছর থেকে যেগুলি ফান্ডগুলি 4 টাকা 3 টাকা ছিল, 6 টাকা 7 টাকা লেভেলে চলে এসেছে। কিন্তু ভিআইপিবি যারা ছিল আপনার ক্লোজ টু এনএভি, ক্লোজ টু মার্কেট প্রাইস, তারা কিন্তু ওই মার্কেট প্রাইসের থ্রেশহোল্ডটা পার হয়ে চলে গেছে। আমরা গত 2-3 মাসের মধ্যে আমরা কিন্তু সার্টেন ফান্ডসে ইনভেস্ট করেছি। আপনাদের ফান্ডের তো নাই, ফ্লোটিং নাই। আমাদের ফান্ডটা 1% যদি থাকে তাহলে বাকি শেয়ারগুলো কোথায়, বাকি ইউনিটগুলো কোথায়? সব কর্পোরেটরা। এবং কর্পোরেটরা নিয়েছে বিকজ দে বিলিভ ইন দিস। ওরা কিন্তু, এবং তারা কিন্তু বিক্রি করছে না কিন্তু। আমাদের যে যারা ইয়ে করছে, ইটস অল রিটেলাররা, এবং রিটেল যারা আছে ওরা কিন্তু হুজুকে কিনে হুজুকে বিক্রি করে। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে বেশিরভাগ ফান্ডের ফ্লোটিং ইউনিট নাই, সব। তবে এখানে আমি একটা কথা বলি, যারা আরআইইউ দিচ্ছে তাদের কিছুটা তুলনামূলক বেশি আছে, তবে মিউচুয়াল ফান্ডগুলোর কিন্তু আপনি দেখেন যে আমি যদি বলি যে মধ্যখানে যে একটা ফান্ড ম্যানেজার খুব বেশি কথাবার্তা হয়েছিল, এলআর গ্লোবালের ফান্ড দেখেন, বা ভিআইপিবি আছে, এরপর আপনার আছে আপনার সন্ধানী ফান্ডটা। তো এই ফান্ডগুলি দেখেন, আপনার গ্রোথগুলি দেখেন, এটি ক্যাপিটাল, তাদের দেখেন এই ফান্ডগুলির গ্রোথগুলি দেখেন। আমরা যেমন বেশ কিছু ফান্ড যেগুলি 6 টাকা লেভেলে কিনেছি, এবং আমাদের লার্জ হোল্ডিং আছে, কিন্তু সেগুলি অলরেডি আমাদের ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে, কিন্তু আমরা এলআরজিবি একটা হিউজ ফান্ড আমরা ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পরেও কিন্তু সেটা পড়ে, ইউনিটগুলি পড়ে না। কিন্তু এখানে হচ্ছে কি, ইউ আর এনজয়িং এ ডিভিডেন্ড প্লাস যে আনরিয়েলাইজ গেইনটা থাকছে, আমরা তো কিন্তু এগুলি কিন্তু, তার মানে হচ্ছে সবকিছুর পরে আস্থা। যে যারা আমাদের ইনভেস্টমেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তাদের প্রতি কিন্তু আস্থা আছে। আপনারা যারা এই আরআইইউ দিচ্ছে তাদের প্রতি কিন্তু নেই। তার মানে হচ্ছে ক্যাপিটাল মার্কেটে না, কিন্তু ওখানে খালি ক্যাশ ডিভিডেন্ড দিলেই হবে না, দেখতে হবে যে আমরা যখন দেখি ওই ফান্ডগুলিতে আমরা এখন ডিসক্লোজার দিতে হয় কি ধরনের হোল্ডিংগুলি আছে, বোথ লিস্টেড অ্যান্ড আনলিস্টেড। এবং সেখানে আমরা গ্রোথগুলি দেখি যে আজকে এই ফান্ডটা 5% দিয়েছে, সামনের বছর ওদের ওই ফান্ডের ক্যাপাসিটি কীরকম, নিশ্চয়ই কি 5%, ও কি 7% দিবে না 10% দিবে, ওই ধরনের। তো ওইটা বিশ্লেষণ করে আমি একটু বাজারের দিকে তাকাই, যদি ওভারঅল বাজারে আমাদের সবার একটি ধারণা, বা এটা হয়তো সত্য, যে কোনো শেয়ারের দাম বাড়লে যে তদন্ত হয়, কারণ জানতে চাওয়া, এগুলো পুরনো কথা। কিন্তু আরেকটি বিষয় থাকে যে যখন প্রতিনিয়ত বাড়ছে, ওকে থামানো যাচ্ছে না, তখন হয়তো রেগুলেটর থেকে একটি প্রেশার দেওয়া হয়। এবং আমি অনেক ক্ষেত্রে জানি যে রেগুলেটর থেকে ফোন করে বলা হয় তুমি এই শেয়ার বাই করবা না, ওই হাউসকে বলা হয়। এটি কি যথেষ্ট ও যৌক্তিক, নাকি কোনো শেয়ার বাড়ছে তাকে থামানো যাচ্ছে না, আপনি সার্কিট ব্রেকার ওপেন করে দেন? আমার কাছে কেন জানি মনে হয় যে একদম শেষ তাকে ফোন করে বলার চাইতে সার্কিট ব্রেকার ওপেন করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি সার্কিট ব্রেকারটা ওপেন করে দেওয়া হয়, দেখবেন ওটার বাড়া এমনিতেই বন্ধ হয়ে যাবে। প্রতিদিন হলটেট করবেন, আপনাকে লোভনীয় করে তুলবে, আপনি যাবেন, আপনি পুড়বেন, পতঙ্গের মতো করে পাখা পুড়বে। এই বিষয়গুলো আমরা দেখছি না কেন? এই বিষয়গুলো আসলে রেগুলেটর ভালো বুঝবে। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাওয়া উচিত।
I agree with ভাই, him. ওয়াকার ভাই এবং ফুরকান ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। তবে একটি বিষয় বলে রাখি যে আমরা যে কোম্পানিগুলো নিয়ে কথা বললাম এগুলো শুধুই আলোচনার খাতিরে, এবং আলোচনাটা এই কারণে যে এই শেয়ারগুলোর যে বাজারে যে প্রভাব, তাতে বিনিয়োগকারীরা যে সিদ্ধান্ত নিতে পারেন, প্রপার সিদ্ধান্ত, এবং তারা অভিজ্ঞ, তারা যে বিষয়গুলো বলেন তার আলোকেও সিদ্ধান্ত নিতে পারেন, এই কারণেই নাম বলা, অন্য কোনো কারণ নেই। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।